জোর খবর দুবাইয়ে চাকরি প্রচুর টাকা মাইনে। জোর খবর দুবাইয়ে চাকরি প্রচুর টাকা মাইনে। দুবাইয়ে চাকরি প্রচুর টাকা মাইনে। এই পেপার। হ্যালো, হ্যাঁ বলছি। ঠিক আছে, আমি আসছি। কিন্তু কতক্ষণের মধ্যে পৌঁছাতে হবে? রামপুর যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি আসছি। ট্যাক্সি। হ্যালো, এই তো রামপুর ট্যাঙ্কির সামনে দাঁড়িয়ে আছি। ওকে, আসছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। ওকে ওকে। শ্রীবাস্তব, শ্রীবাস্তব, স্যার। বলছি ওই কালু গুন্ডাটাকে এখানে নিয়ে এসো। দেখি ওকে জেরা করে কিছু খবর পাওয়া যায় কিনা ওর কাছ থেকে। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। এই চল। এই, কাল রাতে তুই কোথায় ছিলি? রে, স্যার কি জিজ্ঞেস করছে, কানে শুনতে পাচ্ছিস না? এই এই মার মার, মারবেন না। উঠতে দে। বাতালাম তো সব, কাল রাতে আমি ঘরেই ছিলাম। এই বাজে কথা ছাড়। তুই যে কাল রাতে বাড়িতে ছিলি তার প্রমাণ কি সেটা কে জানে? কেন সাব, বউকে পুছিয়েই দেখেন না। তোর কটা বউ? আগে সবকো বাতা। কোন বউকে জিজ্ঞেস করবো? 9 নম্বর গলির বউ নাকি 13 নম্বর গলির বউ? বল। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, ওকে জিজ্ঞেস করে দেখুন। আসতে পারি স্যার? আরে হোয়াট এ সারপ্রাইজ! আরে এসো এসো এসো, বসো। আগে আপনি বলুন, আপনি কেমন আছেন? আছি আর কি, খুব চাপের মধ্যে আছি বুঝলে। প্রচুর সমস্যা দেখা দিয়েছে, তবে অনেকদিন পর আবার আমরা একসঙ্গে লাঞ্চ করব, এটা ভেবে ভালো লাগছে। আমি কিন্তু ভুলিনি, একদম ভুলিনি। আমি জানি অফিদা আপনাকে ফোন করেছিল। আসলে এদিকে একটা কাজের জন্যই এসেছিলাম। কাজটা করতে একটু দেরি হয়ে গেল, তাই ভাবলাম আপনার সাথে বসে একটু সাক্ষাৎ করে যাই। তুমি একদম ঠিক করেছো। তাছাড়া অনেকদিন বাদে আমরা একসঙ্গে মিট করব, এইটা কখনো হাতছাড়া করা যায় বলো? হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ স্যার, ওই কালুর বউয়ের হিসাব হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আরে তোর কটা বউ? আগে স্যার, 1 2 3। তোর 3টে বউ? শুয়ার, তুই কি গান্ডু নাকি রে? চাপকে না পিঠের চামড়া তোমার একেবারে তুলে নেব। এটা বেআইনি, তুই জানিস না? রাস্কেল কোথাকারের, 3টে বিয়ে করে আবার বড় বড় কথা বলছিস। মগের মূল্য পেয়েছিস তোরা? দেশের কি আইন কানুন বলে কিছু নেই নাকি রে? शादी शादी আবার हमको कैसे হবে সাহেব? কে দেবে? ওদের আমি খাওয়াই দাওয়াই কাপড়া চোপড়া দেই, ওই আর কি। আরে বুঝতে পারছেন স্যার, 3টে বউ রাখতে কত টাকার দরকার হয়, তাই একটু ছিনতাই গুন্ডামি করতে হয় মাঝে মাঝে। শ্রীবাস্তব, হ্যাঁ, একটা স্যার। কাজ করো, তুমি এটাকে নিয়ে গারদে পুরো দাও। হ্যাঁ, স্যার। ওর ব্যবস্থা আমি করছি, ঠিক এই, আছে? এই, যাও যাও। যাও, আর চোখের সামনে থেকে ওকে নিয়ে যাও। छोड़ दे साजन, যাও। छोड़ दीजिए। এতদিন और एक পরে मौका दीजिए ली साहब, তোকে একটু और एक যত্ন मौका করি। दीजिए, हमको छोड़ दीजिए साहब, हमको छोड़ दीजिए साहब, मेरे और साथ एक बोला है मौका ना। दीजिए ना साहब। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? ও রামু, হ্যাঁ বলো।
হ্যাঁ বলো বলো। হোয়াট? একটা লাশ পাওয়া গেছে? কোথায়? কি বলছো? রাস্তার ধারে? শোনো শোনো, আমি এক্ষুনি পুলিশ ফোর্স পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ রাখছি ভাই। ওরম একটা নির্জন এলাকায় লাশ, অদ্ভুত ব্যাপার। কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। অভিদার কানে খবরটা গেলে ইমিডিয়েট অ্যাকশন নিত। যেটা ভাবছিলাম, মনে হচ্ছে আমরা এবার একসাথে কাজ করতে পারবো। আচ্ছা, আমি তাহলে উঠছে। আগামীকাল অবশ্যই যাবেন। নিশ্চয়ই যাব, শিওর মনে থাকবে। এসো। কি ম্যাডাম, আজ এত দেরি হলো? আমি তো আর তোমার মতো নই। বাড়ির সমস্ত কাজ সেরে সব কিছু গুছিয়ে তবে তো আসতে পারবো। বাবা মা ভাই বোন নিজের বলতে কেউ নেই। পিসিমণি আমাকে খুব সাধারণভাবে মানুষ করেছে। তাদের ওপর তো আর বেশি রেগে যাওয়া যাবে না। আমি জানি স্নেহা তোমার মনের অবস্থা। সত্যি বলতে কি, তোমাকে ওইভাবে থাকতে দিতে আমারও কিছুতেই মন চায় না। আবার দেখো, এদিকে কিছু করারও নেই। তুমি একটু ধৈর্য ধরো। ওই কাজটা যদি সত্যি পেয়ে যাই না, তাহলে সেই আশাতেই তো রয়েছিলাম। আমার বড় বাড়ি গাড়ি কিছুর প্রয়োজন নেই। ভালোভাবে থাকলে আর দুমুঠো খেতে পেলেই হবে, এটুকু আশা তো করাই যায়। আচ্ছা, ওটা কিসের চাকরি? মানে তোমায় কি করতে হবে? দুবাই সৌদিতে চাকরি, বুঝতে পারছো তো? আরে রাজার হালে থাকবো আমরা, আর আমাদের দুজনের স্বপ্নগুলো একে একে পূর্ণ করব। আরে তুমি এত ভেবো না তো, শুধু একটু ধৈর্য ধরো আর আমার উপর একটু আস্থা রাখো, ব্যাস, তাহলেই হবে। তারপরে শুনবো হয়তো কোনো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে গেছো, তো ব্যাস। এটা আবার তোমার কোনো সারপ্রাইজ নয় তো? আমার না খুব তেষ্টা পেয়েছে। তোমার তেষ্টা পেয়েছে? বলো কি খাবে? কোল্ড ড্রিঙ্কস, সাদা জল? ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। কোল্ড ড্রিঙ্কস? চো আজ্ঞা মাই সুইট হার্ট, আমি এখনই আনছি। কেন বারবার ফোন করছো? তোমায় বলেছি না আমাকে বারবার ফোন করবে না। ইতর ছোট লোক কোথাকার। দেখো মানা, ভদ্রভাবে কথা বলো। ভদ্র কথা ভদ্রলোকের সাথেই বলা যায়, অভদ্র ছোট লোকের সাথে নয়। আমার কথার অবাধ্য হয়ে নিজের বিপদ বাড়িও না। তুমি তো জানো আমি এখন তোমায় যা যা করতে বলবো তুমি করতে বাধ্য। উঠতে বললে উঠবে, আর বসতে বললে বসবে। তোমার বর্তমান ভবিষ্যৎ সুখ আহ্লাদ সবই আমার কাছে বন্ধু। যাই হোক, এত নীতি কথায় গিয়ে কাজ নেই। যে টাকাটা চেয়েছি পুরো টাকাটা নিয়ে এক্সিস বলে নিচে ব্রিজটার তলায় চলে এসো। আজকে অসম্ভব। তাছাড়া আজকে তো দেওয়ার কথা ছিল না। কি কথা ছিল না, অথচ তো নীতি কথায় আমি যেতে পারছি না। আজকেই আমার পুরো টাকাটা চাই, ব্যাস। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। দেখো মানা, আজকে যদি আমি পুরো টাকাটা না পাই, তাহলে আজকে নিশ্চিত থাকতে পারো রাত্রের মধ্যেই আমি অরুণকে টপকে দেব। অরুণের খেল চিরদিনের মতো খতম করে দেব আমি। আর তুমি তো জানো, একবার জো মাইনে কমিটমেন্ট করে দিয়া উস্কো বাদ। তুমি ভেবে চিনতে নাও, হয় টাকা নয় অরুণের জীবন, কোনটা দেবে তুমি দেখো। বাকিটা তোমার হাতে। দেখো তুমি কি করবে। সত্যি স্নেহা, তুমি আমার জন্য এত কষ্ট করছো। ওই কাজটা যদি সত্যি পেয়ে যাই না, তাহলে সবার আগে আমি বিয়েটা করে ফেলব। যাও, আর দেরি করতে পারবো না। বাবু তস হয়েছে না দেখছি। একেবারেই না। আমার ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, আর এখন তো চোখের সামনে একটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। তুমি কি এখনো আমাকে ওয়েট করাতে চাও? ওয়েট তো একটু করতেই হবে। আগে তো কাজটা হোক মশাই, তারপর লাফালাফি করবে।
তখন নয় পাঁচি দেখে একটা দিন দেখেই নেব। শোনো, আমায় এবার উঠতে হবে, ঠিক আমার আছে। একটা ইম্পর্টেন্ট কাজ আছে। যোগুদা, তোমায় যে টাকাটার কথা বলেছিলাম সেটা আমার আজকেই দরকার, ভীষণ আর্জেন্ট। আজকেই লাগবে? কিন্তু এখন তো সেটা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু আমি তো একটু কাজের মধ্যে আছি, আমি তো এখন কাজটা ছেড়ে বেরোতে পারবো না। যোগুদা প্লিজ, তুমি সাহায্য না করলে আমি ভীষণভাবে ফেঁসে যাব। আমি খুব বিপদে পড়েছি। তুমি আজকে যা হোক করে টাকাটা ম্যানেজ করে আনো প্লিজ। আমি নিউ গড়িয়া বাস স্ট্যান্ডে ওয়েট করছি। ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি আসছি। কি কি পেলেন এখানে? স্যার একটা ছোট টেলিফোন ডায়েরি, একটা পেন, আর এই 700 টাকা। খুচরো 5 টাকা হবে। মার্ডার করলো, মোবাইলটা নিল, সাথে কিছু থাকতে পারে অন্য কিছু, কিন্তু টাকাটা এখানে রেখে চলে গেল। এর পিছনে কারণ? স্যার আমার মনে হয় এর মধ্যে কোনো আন্ডারওয়ার্ল্ডের কানেকশন আছে। আন্ডারওয়ার্ল্ড? হ্যাঁ স্যার। আপনি জানলেন কি করে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স স্যার। প্রচুর হিন্দি সিনেমা দেখেছি, তাতে থাকে, আর মাঝে মাঝে নিউজ পেপারও পড়ে থাকি। ঠিক আছে, যেগুলো প্লেন সেগুলো সিজ করুন। এখানে বডিটা তুলে নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পোস্টমর্টমে পাঠাবেন। হ্যাঁ ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। না না, ঠিক আছে। কিন্তু স্নেহা, পুরো টাকাটা আমি জোগাড় করতে পারলাম না। আপাতত এটা নিয়ে কাজ চালাও, আমাকে 2-1 দিন সময় দাও, বাকিটা আমি 2 দিনের মধ্যেই ম্যানেজ করে দেবো। আচ্ছা, অরুণ তো কাল টাকা নিয়ে গেল, এটা আবার ওর কারসাজি নয় তো? না না, এই ব্যাপারে অরুণ কিছু জানে না। এটা আমার নিজের কাজে লাগবে, আমার একটু নিজস্ব দরকার। তো এ ব্যাপারে তুমি অরুণকে কিছু জানিও না কিন্তু। তোমার পার্সোনাল বিষয় অরুণকে কেন জানাবো? তাছাড়া অরুণের অ্যাকাউন্ট তো আলাদা, আর তোমার আমার ব্যাপারটা সবসময় স্পেশাল। তোমার জন্য কিছু করতে পারলে সত্যি বলছি আমার মনের মধ্যে একটা গুড ফিলিংস হয়। তোমার হাতে নিশ্চয়ই একটু সময় আছে, চা বা কফি খাওয়া হোক? হ্যাঁ চলুন, একটু চলে যাই। বসা যেতেই পারে। বলো কি খাবে, চা, কফি না অন্য কিছু? না না, ঠিক আছে, তুমি কফিই বলো। ওয়েটার, 2টো কফি। থ্যাংক ইউ যোগুদা, তুমি আমাকে অনেক বিপদ থেকেই রক্ষা করেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। না না, ঠিক আছে, কটা সামান্য টাকার ব্যাপার। তোমার জন্য আমি আমার জীবনটা দিতেও পারি, আবার নিতেও পারি। যা, তা আবার হয় নাকি? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? একেবারেই না, তাছাড়া টার্গেটে অনেকেই রয়েছে। সে কি এর মধ্যে টার্গেটও ফিক্সড করে নিয়েছো? তো সেই মানুষটি কে? অবশ্যই অরুণ, শুধু একবার চোখের ইশারা করেই দেখো না, তারপরে ওর একটা ব্যবস্থা করে তোমাকে নিয়ে পালাবো। যা, ইয়ার কি মেরো না তো। তোমাকে অনেক দিন ধরেই আমার একটা সমস্যার কথা বলবো বলে ভাবছি। না না, নির্ভয়ে বলে ফেলো, তোমাকে সাহায্য করার চেষ্টা আমি অবশ্যই করব। একটা বাজে ছেলে আছে বুঝলে যোগুদা, মানে ও আমাকে অনেক দিন ধরে টেনশনের মধ্যে রেখেছে। ওর জন্য আমাকে খুব ভয়ে ভয়ে থাকতে হয়। মানে আমি খুব বিপদের মধ্যে আছি, এই ব্যাপারটা নিয়ে অন্যের সাথেও আলোচনা করতে পারছি না। তুমি একটু ওকে ধমকে দিতে পারবে? সে কি এতদিন পরে বলছো ব্যাপারটা? শুধু করকাবো না, ওকে পৃথিবী থেকে
গুম করে দেব। এই যে এর নাম শঙ্কর পিল্লে। এ আপাতত ময়নাপাড়ার মদন মান্নার বাড়িতে থাকে। এটা পুরোপুরি আমার উপর ছেড়ে দাও, 3 দিনের মধ্যে প্রবলেম সলভ করে দেবো। না না, বেশি কিছু করতে হবে না, মানে জাস্ট একটু। বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। আমি জানি কার কি ডোজ দরকার। ঠিক আছে জগাদা, আজ আমাকে উঠতে হবে। আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি কেন আমাকে কল করছো? আমি কি তোমাকে টাকা দেব না বলেছি? তা বলে কি প্রেম দেবে না? যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, কলসির কানা মেরে তো মাথাটা ফুটো করে দেয়নি, সামান্য টাকা পয়সাই চেয়েছি। তা বলে কি প্রেম পাবো না? এই চলো পুরোনো দিনের মতো সেই আগে ছাড়ো। তোমার মতো লম্পট ঠকবাজ ছেলের সাথে আমি এসব করতে চলেছিলাম ভাবতেই আমার ঘেন্না করে। আহা, প্রেমের কি নমুনা! না, এক তো দেখছি প্রেমে পড়ার তো কোনো চান্সই নেই। টাকাটাই দাও। বাকিটা কোথায়? দাও দাও দাও, বাকিটা দাও, মাথা খারাপ করো না। বাকি টাকাটা জোগাড় করতে পারিনি, 2-3 দিনের মধ্যে দিয়ে দেব। না না, এসব চালাকি চলবে না। আজকেই আমার পুরো টাকাটা দাও। তাছাড়া আজকে আমার একটা পুরনো ইন্টারভিউ আছে, আজকেই আমার পুরো টাকাটা চাই। কিন্তু একসাথে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব আমি? কেন এমন করছো বলো তো তুমি? এমন করো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ। ক্ষতি আমি করেছি? আমার সাথে ভালোবাসার নাটক করে আমারই বন্ধুর সাথে আমারই নাকের ডগায় ফুর্তি করে বেড়াচ্ছ? না না, এসব কিছুতেই মানা যায় না। তুমি আমাকে ধোঁকা দিয়েছো, এর থেকে বড় ক্ষতি হয় নাকি? ধোকা? আমি নিজেই দিনের পর দিন অজস্র মিথ্যে কথা বলে আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। একের পর এক মিথ্যে কথা বলে গেছো তুমি আমাকে। তুমি তো জানো কোনো মিথ্যে মেয়ের ওপর নির্ভর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দেখো, পুরনো কাসন্দি ঘেঁটে আমার যন্ত্রণার বাড়াতে চাইছি না। সোজা কথা, আমি এখন নিজে সুখে নেই, তোমাকেও সুখে থাকতে দেবো না। আর আজকে যদি পুরো টাকাটা আমি না পাই, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো আজ রাতেই অরুণকে আমি টপকে দেবো। আর এটাই আমার শেষ কথা। অরুণের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, সেটা আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি আমার ভালো রূপটা দেখেছো, এখনো খারাপ রূপটা দেখোনি। আমারও তুমি খারাপ রূপটা দেখোনি, এতে আমি কড়কাবো না, পুরো ধরেই আমি টপকে দেবো। और एक बार जो मैंने कमिटमेंट कर दिया उसको मैं आपसे अभी कर दूंगा। সরি দোস্ত, আজকে যেতে পারবো না। ঠিক আছে। একটা নতুন কেসে ফেসে গেছি। ও আচ্ছা আচ্ছা, কেসটা খুব গোলমেলে। তাই? মনে হচ্ছে দুটো খুন হয়েছে। আচ্ছা। আর সব থেকে আশ্চর্য, দুটোই আলাদা আলাদা দিনে, দুটো আলাদা বাস স্টপে। বলেন কি আপনি? একেবারে জোড়া খুন? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী প্রথমটা হয়েছে এই বিকেল 5টার আশেপাশে হবে। ও আচ্ছা আচ্ছা আর একটা সম্ভবত কাল রাতেই হয়েছে। আচ্ছা। সব থেকে আশ্চর্য ব্যাপার, দুজনকে প্রায় একইভাবে গুলি করা হয়েছে। বলেন কি আপনি? আর দুটো ডেড বডি পাশে একটা ফাইল পাওয়া গেছে। হ্যাঁ। তার মানে কি একই লোক করেছে? হ্যাঁ হ্যাঁ। কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, প্রথমজন সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। আচ্ছা। বেকার ছেলে। ও রুম পার্টনারের থেকে জানতে পেরেছি যে ও সবসময় ওর নিউজ পেপারে ক্লাসিফাইড কলমটা আছে না, তাতে হ্যাঁ। চাকরি খুঁজতো। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ওর ওপর কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, বুঝলে? সন্দেহ? হ্যাঁ হ্যাঁ। প্রমাণ পেয়ে গেছেন? না না, ও মানে ওর রুম পার্টনারের ওপর। ও আচ্ছা। হ্যাঁ। কোনো ক্লু পেয়েছেন? না না, এমন কোনো ক্লু আমার হাতে এখনো আসেনি। তবে ওর রুম পার্টনার অনেক বেশি আক্ষেপ করলো যে ওর হাতের বানানো খাবার ওরা কি আর কোনোদিন খেতে পারবে না, তাই। ইন্টারেস্টিং। বাট ওর মৃত্যুতে তার কোনো আফসোস নেই।
ও ইডলি, ধোসা, সাম্বার এগুলো খুব ভালো বানাতো, বুঝলে? সব সাউথ ইন্ডিয়ান খাবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি আগে থেকেই জানতেন? না, এটা সবেমাত্র পেলাম। বডি পোস্টমর্টম পাঠানো হচ্ছে, এর থেকে আমরা তেমন বিশেষ কিছু জানতে পারিনি। আই নিড ইওর হেল্প জাস্ট রাইট নাও। ওকে। অলরেডি দুটো মার্ডার হয়ে গেছে বস। আরে আমরা আছি তো। আমরা এখনো পুরোপুরি অন্ধকারে রয়েছি। আরে টেনশন করবেন না। কেন হয়েছে? জ্বরটা তো প্রথম থেকেই খুলতে হবে না? হ্যাঁ, এর পিছনে কারা আছে, কি ব্যাপার, কিছুই তো আমরা বুঝতে পারছি না। যে করেই হোক ইমিডিয়েটলি এর একটা ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে তো বড় বিপদ ঘটতে পারে, তাই না? তাই তুমি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। ওকে। বুঝলে? তারপর তো একদিন তোমার সঙ্গে জমিয়ে লাঞ্চ করবো, কেমন? শিওর শিওর। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে, বাই বাই। বাই বাই বাই। মনের এই আঙিনায় চেয়েছি তোমাকে, আসবে কি বলে দাও আমায়। হৃদয়ের মাঝেতে তুমি জড়িয়ে রয়েছো পুরোটাই। আসবে কি বলে দাও আমায়। হৃদয়ের মাঝেতে তুমি জড়িয়ে রয়েছো পুরোটাই। আমার সব কিছু তোমায় দিলাম, তুমি যেও না ছেড়ে আমার। পাগল মন আমার দিশে হারা হয়ে যায় কোন ভাবনা। স্বপ্ন আমি বেঁধেছিলাম, গুটি গুটি পায় পড়তে চেয়েছিলাম। তোমাকে আমি শুধু কাছে পেয়েছিলাম। রাখবো তোমায় আগলে আমি, তুমি ভেবো না কিছুই যে পাগল মন আমার দিশে হারা চাই তোমাকেই বারে বার। স্যার, একেও একই প্রসেসে মারা হয়েছে। ইন্টারভিউ, ফাইল,
আমার মনে হচ্ছে স্যার কোনো সিরিয়াল কিলারের কাজ। এটা কিসের ইঙ্গিত বহন করছে? সেই ফাইল, একই প্রসেসে মার্ডার, খুন কি কিছু গোপন করতে চাইছে? বলতে পারেন খুনি সবটাই গোপন করতে চাইছে। তাছাড়া একজন খুনির কিছু চাওয়া আর না চাওয়াতে কি এসে যায়? সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে। ফাইলটা আপনি যতদূর দেখলেন, বায়োডাটা ছাড়া কিছু পেলেন না? না, সেরকম খাস কিছু তো পেলাম না। তবে যতটুকু পেলাম সেখান থেকে বুঝতে পারলাম বেশ পরিকল্পিতভাবেই খুনগুলো করা হচ্ছে। তবে যে বা যারা এই খুনগুলো করছে তাদের আমি জেলের হাওয়া খাইয়েই ছাড়ব। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এসে গেছি আপনার কথা মতো নির্দিষ্ট জায়গায়। হ্যাঁ হ্যাঁ স্যার, এরপর কোন দিকে যাব একটু বলবেন? সোজা উপর দিকে। উফ, কি জ্বালা! শালারা দেখছি শান্তিতে কিছু করতেও দেবে না। কি ব্যাপার, এত ভোরে এখানে কি করছো? কি করব বলুন, খুব জোর পেয়েছিল যে প্রকৃতির ডাক। ছোট না বড়? বড় বড় বড়। তবে আমাকে থেকে কি মনে হয় স্যার? রোজ ভোরেই এ সময় প্রকৃতির ডাকে নাকি? কি যে বলেন স্যার, প্রকৃতির ডাক কি আর বলে কয়ে আসে? যখন সময় পায় তখন আসে। নাম কি তোমার? নাম কার? কি হচ্ছে? ও আমার, আগে নিত্য বৈরাগী। কি করো? এই ট্যাক্সি চালাই। কোথায় থাকো তুমি? স্যার এই অবস্থাতেও আপনি না পারেনও বটে। যা জিজ্ঞেস করছি তার জবাব দাও শিগগিরই। 7 নম্বর স্টেশন রোড, ওই বৈশাখীর সঙ্গে ঠিক পাশের গলিতে থাকি স্যার। ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন স্যার, নিত্য বৈরাগী এই ট্যাক্সি ড্রাইভারের বাড়ি দেখিয়ে দেবে। এই নাকি সেলিব্রিটি? আগে না না, সেলিব্রিটি না। কি যে বলেন স্যার, এই একটু আগে যা অদ্ভুত ঘটনা দেখলাম। অদ্ভুত? কিরকম? আমার পেটের অবস্থা তো স্যার ভীষণ গ্যাসে মোচড় দিচ্ছিল স্যার, আর চেপে রাখা যাচ্ছিল না স্যার। এই সবে আমি গাড়িটা দাঁড় করিয়েছি, ওই এমন সময় একটা লোক হুড়মুড় করে এসে ভীষণভাবে আমার গায়ে পড়লো। তারপর লোকটা দেখি মুড়ি কি মুড়ি করে দৌড়ে ছুটে পালালো স্যার। কি বড় বড় চোখ, হাতে দিকে একটা রিভলভার, মুখে একটা মুখোশ, চোখ দুটো স্যার কি ভয়ঙ্কর। আমি তখনই বুঝে গেছিলাম স্যার কিছু একটা জন্ডিস কেস আছে। এটা ঠিক এখন থেকে কতক্ষণ আগে ঘটেছিল? 10 মিনিট হবে স্যার। স্যার আমার পুরোটা ক্লিয়ার হয়নি স্যার, আমি যাব। খুব মোচড় দিচ্ছে স্যার। স্যার একটু সময় দিন না স্যার প্লিজ। হ্যাঁ, ক্লিয়ার কর ক্লিয়ার কর। ওরা কোন দিকে গেছে রে? স্যার ওইদিকে। আচ্ছা স্নেহা, তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তুমি তার ঠিকঠাক জবাব দেবে। অরুণের প্রসঙ্গে তুমি কি কিছু জানো? আমি বহুবার ওর কাছ থেকে জানতে চাওয়াতে ও প্রত্যেকবারই বলতো খুব তাড়াতাড়ি ও আমাকে খুশির খবর শোনাবে, আমাদের আর খারাপ সময় থাকবে না, আমরা খুব শীঘ্রই বিয়ে করে সুখে সংসার করব। আমি বারবার জানতে চাওয়াতে ও আমাকে এটাই বলেছিল যে দুবাইতে ও একটা চাকরির সিদ্ধান্ত নিয়েছে, আর সেটার ইন্টারভিউ দিতেই ও গিয়েছিল। একটা কথা আমাকে বলো, এই ইন্টারভিউর জন্য তুমি ওকে কোনো স্পেশাল প্রিপারেশন নিতে দেখেছো? গত পরশুদিনই ও ওর সমস্ত ডকুমেন্টস বের করে জেরক্স করেছিল। আমি ওকে একটা বায়োডাটা তৈরি করে দিয়েছিলাম, তাতে ও খুব খুশি হয়েছিল আর বলেছিল তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার খারাপ সময়ে তুমি আমার পাশে থেকেছো। কোথা থেকে যে কি হয়ে গেল। গত কয়েকদিনে নতুন কিছু ওর মধ্যে লক্ষ্য করেছিলে যেটা তোমাকে অবাক করেছিল? হ্যাঁ স্যার, গত 3-4 দিন ধরে ও নানা রকমের রান্নার বই পড়তে শুরু করে, বিশেষ করে
সাউথ ইন্ডিয়ান রান্নার বই। এই সব ঘটনার মধ্য দিয়ে ও যে কি লুকাতে চাইতো আমি জানি না। আমি জিজ্ঞেস করলেই বলতো অপেক্ষা করো, সব জানতে পারবে। তখন কি আর জানতাম সারা জীবন আমাকে অপেক্ষাই করে যেতে হবে। এত রাতে ও যে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাই এই ব্যাপারে তুমি বাধা দাওনি? যে এত রাতে কিসের ইন্টারভিউ, কি ব্যাপার? ভোরেই ফিরবে বলেছিল, ঘন্টা চারেক সময় লাগবে। অনেক বেলা হয়ে যেতেও আমি ওর কোনো খবর পেলাম না। তারপরেই থানা থেকে ফোন আসলো। স্যার, আমাকে কেন এখানে ধরে আনা হয়েছে স্যার? আমি তো স্যার কোনো অন্যায় করিনি, বিশ্বাস করুন, সত্যি বলছি আমি কোনো অন্যায় করিনি। আমরা জানি তুমি কোনো অন্যায় করনি, তোমার কোনো ভয় নেই। তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তুমি তার সঠিক জবাব দেবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম প্রবাল দাস। এই ইন্টারভিউর জন্য তোমাকে কে ডেকেছে? কে ডেকেছে তা তো জানি না, ওই কাগজে একটা অ্যাড বেরিয়েছিল, ওই অ্যাড দেখে ফোন করেছিলাম। দুবাইয়ে চাকরি, খুব ভালো মাইনে, ওই জন্যই কন্ট্যাক্ট করেছিলাম আর কি। ফোন করাতে কি বললো? ফোন করাতে প্রথমে একজন ম্যাডাম ধরেছিল। সে তো নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আমার নাম, আমার কাজের অভিজ্ঞতা কি, হ্যাঁ এই সমস্ত প্রশ্ন। আমি তারপর সব বলেছিলাম। তারপর সম্ভবত ওরা আমার সার্টিফিকেট আর ডকুমেন্টের জেরক্স কপি চেয়েছিল, আর আমার নাম ঠিকানাটা মনে হয় ওরা লিখে রেখে দিয়েছিল, আর বলেছিল ওদের এজেন্ট ডাইরেক্ট আমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নেবে। চাকরিটা কি ধরনের ছিল? আর চাকরিটা তো আমি তো রান্নার কাজ জানি, একটা রান্নার চাকরি ছিল। আর আমি খুব ভালো ভালো রান্না করতে জানি, যেমন বিরিয়ানি আমি খুব ভালো রাঁধতে পারি, কোরমাও আমি খুব ভালো বানাতে পারি। ইডলি ধোসা এগুলো বানাতে পারো? ইডলি দোসা আমি বানাতে পারি না, ওটা আমার এক বন্ধু পারে বানাতে, কিন্তু বহুদিন ওর সাথে যোগাযোগ নেই। একে চেনো? আরে এই তো আমার সেই বন্ধু যার কথা আপনাকে বলছিলাম। একে চেনেন? হ্যাঁ, এরা তো সব একসঙ্গে কাজ করতাম আমরা। এর নাম ছিল অরুণ, আর ওর নাম হচ্ছে পিল্লে, এর নাম হচ্ছে দেবেশ। এরা সব আমরা একসঙ্গেই কাজ করতাম। এ কোথায় আছে এখন? এরা সবাই মারা গেছে। হ্যাঁ, খুব ভালো লোক ছিল এ। তার মানে তোমরা সবাই মিলে একই জায়গাতে কাজ করতে? হ্যাঁ, আমরা সবাই এক জায়গায় কাজ করতাম। কোন রেস্টুরেন্ট? হ্যাঁ, গুলবার্গ। এটা তো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। আমরা সবাই ওখানেই কাজ করতাম। মাইনে পত্র ঠিক মতো পাচ্ছিলাম না, যাও বা মাইনে পেতাম, শেষ মাসে মালিক মাইনেই দিল না। মালিকের নাম হচ্ছে সূর্যকান্ত। তার মানে রেস্টুরেন্ট চলছিল না, যার জন্য মালিক বেতন দিতে পারতো না, তাই জন্য রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, তাই তো? রেস্টুরেন্ট তো ভালোই চলছিল, তবে বেতন না দেওয়ার কারণটা ঠিক জানি না। ওনার প্রথম পক্ষের বউ খুব ভদ্রমহিলা ছিলেন, ওনার দ্বিতীয় পক্ষের বউ খুব একটা সুবিধের লোক ছিলেন না, আর প্রথম পক্ষের বউ চলে যাবার পরই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। যে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে সেটা একটা ভুয়ো কোম্পানি। যে যে নাম্বার থেকে ওনাকে ফোন করা হয়েছিল সেই নাম্বারগুলো ওনার কাছ থেকে কালেক্ট করো, আর ওই রেস্টুরেন্টের মালিকের নাম আর অ্যাড্রেসটা জেনে নিয়ে ওনাকে ছেড়ে দাও। স্যার, অ্যাড কোম্পানি থেকে কি জানা গেল? ওখান থেকে সেরকম কিছু কেস পাওয়া যায়নি। অ্যাড এজেন্সি বলল পিয়নের ড্রেস পরা একটা লোক এসে টাকা দিয়ে জমা দিয়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু জানো তো আশ্চর্য ব্যাপার, তাকে কিন্তু ফার্দার দেখাও যায়নি। আর যে নাম্বারটা দিয়েছিল অ্যাডের, সেই নাম্বারটাও সুইচড অফ, আর ওটা উইদাউট ডকুমেন্ট সিম। আচ্ছা, তাই ওখান থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব না, বুঝলে? বুঝলাম। তিনটে খুন সুপরিকল্পিতভাবে, অথচ দেখুন আমাদের হাতে কোনো সাক্ষী নেই।
নো ক্লু অ্যান্ড নো আই উইটনেস। আশ্চর্য। সাক্ষী পেলে কিছু লাভ হতো না স্যার, খুনির মুখে তো মুখোশ। হোয়াট? মুখোশ? এটা তুমি কিভাবে জানলে? একটা কথা বলা হয়নি, পিল্লাই যেদিন খুন হয় সেই দিন ওই জায়গায় একজন ট্যাক্সি ড্রাইভার ওই ঘটনাস্থল থেকে কিছুটা আগে ঝোপঝাড়ের মধ্যে মানে পায়খানা করছিল স্যার। ওর মুখ থেকেই শোনা, সম্ভবত ও খুনিকে দেখেছে। দেখেছি? হ্যাঁ, আশা করছি ওর মুখ থেকেই খুনির চেহারার বর্ণনা পাওয়া যেতে পারে। এটা একটা ভাইটাল পয়েন্ট। গুড, ভেরি গুড, ভেরি গুড। শুধু চেহারার বর্ণনা নয়, আরো অনেক কিছুই জানা যেতে পারে। ওকে ইমিডিয়েটলি থানাতে নিয়ে আসুন। ওকে। কিন্তু ওর নাম, ঠিকানা কিছু জানা আছে? স্যার, ওর নাম, বাড়ির ঠিকানা, ট্যাক্সি নাম্বার সব আমি নোট করে রেখেছি। সোজা বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। ও নিয়ে আপনি কিছু ভাববেন না স্যার। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আসছি। কাকে চাই বলুন? সূর্যবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, আছেন, আসুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ডিটেকটিভ অভিরাজ মুখার্জি। আরে বসুন বসুন। তা হঠাৎ আমার বাড়িতে? আসলে একটা কেসে তদন্ত করতে আপনার কাছে এসেছি। আপনার সাহায্যের খুব প্রয়োজন। বলুন, কি সাহায্য করতে পারি আমি? আচ্ছা, গুলবাগ রেস্টুরেন্টটা তো আপনারই ছিল? হ্যাঁ, আমারই ছিল। এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল কেন? কারণটা কি? ভেরি সিম্পল। ধরুন আপনি একটা গরু কিনলেন, গরুর দুধ বিক্রি করে সেই দুধ বেচে আপনি সংসার চালাবেন। এখন সেই গরু যদি আপনাকে গুঁতো মারে, লাথি মারে, শিং মারে, তাহলে আপনি কি করবেন? বেচে দেবেন, তাই না? রাইট। আচ্ছা, আপনার এখানে যে স্টাফেরা কাজ করতো তাদের সম্বন্ধে কিছু জানেন? মানে কিছু বলতে পারবেন? যখন আপনি গরুটাকে একবার বেচে দিলেন, সেই গরু কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, সেই খবর আপনি রাখবেন? এটা তো আপনি বলতে পারবেন। ঠিক কতজন এখানে কাজ করতো? তা ধরুন 4-5 জন বাবুর্চি, 6-7 জন ওয়েটার, আর 2-3 জন সাফাই কর্মী। ওই 5 জন বাবুর্চির মধ্যে কোনো ঝগড়াঝাটি, মনোমালিন্য বা কোনো শত্রুতা ছিল কি? দেখুন মিস্টার, অন্যের চরকায় তেল দেওয়া অভ্যাস না আমার আগেও ছিল, না আমার এখনও আছে। আপনি এত দূর থেকে কষ্ট করে এসছেন বলে। হ্যাঁ, আমি যতদূর মনে পড়ছে সাউথের একটা ছেলে ছিল, তাদের মধ্যে কুটিরাম। হ্যাঁ, কুটিরাম, ওই ইয়েস, কুটিরাম। আপনি যখন জানতেন যে কুটিরাম একটু টেটিয়া ধরনের লোক ছিল, তা আপনি কখনো ভেবেছিলেন যে তাকে কাজ থেকে বাদ দেওয়ার কথা? না না, অলরেডি তখন আমি ঠিকই করে ফেলেছি। গুলবাগ রেস্টুরেন্টটা বেচে দেবো। যখন বিক্রি করে দেবো, সবাইকে হটিয়ে দেবো, তা আমি ওদের নতুন করে ডেকে ঝামেলা করে কি লাভ, তাই না বলুন? হ্যাঁ, ঠিকই তো। আপনি কি জানেন যে কুটিরাম এখন জেলে আছে? জেলে থাকুক বা রেলে থাকুক, তাতে আমার কি? ইয়া, অফকোর্স। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আই এম ভেরি সরি। ও শিওর শিওর। আইন কানুন রক্ষার দায়িত্ব খানিকটা তো আমাদেরও। তা যদি আপনাদের মতো অফিসার আমাদের থাকে, আমাদের সমাজ আরও সুন্দর হয়ে উঠবে। থ্যাংক ইউ। আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, আপনি দ্বিতীয় বিয়ে করেছেন? এই দেখুন মিস্টার, হোটেল রেস্টুরেন্টের সঙ্গে পার্সোনাল লাইফটা টেনে আনবেন না। এটা তো আমার বিজনেস নয়। ঠিকই, সরি। আজ তাহলে উঠি। যদি কখনো আপনাকে আমার প্রয়োজন বলে মনে হয়, আমি আবার আসবো। স্যার,
আপনি লক্ষ্য করেছেন কি প্রত্যেকটি মার্ডার একই সারাউন্ডিংস এর মধ্যে হচ্ছে? ঠিক আছে, আপনি ওই দিকটা দেখুন, ইয়েস স্যার। আর তুমি আমার সাথে এই দিকে চলো। ওকে স্যার। এই দাঁড়া দাঁড়া। আচ্ছা, এই খুনগুলো কোনো ত্রিকোণ প্রেমের ফসল নয় তো? আমার কিন্তু দৃঢ় বিশ্বাস এই জগাটাই কিন্তু এর আসল পান্ডা। কেসটাকে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ কিন্তু নয়। তাই যদি হবে তাহলে অরুণ বা পিল্লাই এই দুজন ওই ত্রিকোণ প্রেমের সাথে যুক্ত। মানে আমি বলতে চাইছি এরা দুজন ওই ত্রিকোণ প্রেমের অংশীদার। সেক্ষেত্রে তো খুন হওয়াটা স্বাভাবিক। বা প্রথমে যিনি খুন হয়েছে দেবেশ, তার সাথে ওই ত্রিকোণ প্রেমের কোনো সম্পর্ক নেই। তাহলে তার খুনের পিছনে কি যুক্তি আছে? মানে আমি বলতে চাইছি আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, আমার মনে হয় এটা একটা কুল ব্রেন মার্ডার। খুন করার আগে কেসটাকে নিয়ে প্রচুর স্টাডি করেছে, তারপরে নিজেদের মধ্যে একটা যোগসূত্র বার করেছে এই ত্রিকোণ প্রেমের বিষয়টা যাতে সহজে লোকের চোখে ধরা না পড়ে, অর্থাৎ এটাকে আড়াল করে পুরো একটা অঙ্ক কষে ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে। আমার মনে হয় এক্ষেত্রে জগাই ওদের মূল পান্ডা। কথার মধ্যে লজিক আছে, তাই ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া স্নেহা মেয়ে হলেও তাকে হালকাভাবে নেওয়ার কোনো দরকার নেই। অলরেডি দুজনার সাথে ওর সম্পর্ক ছিল, তার মানে ও ওদের হাড়ির খবর সব জানতো। রেস্টুরেন্টে কাজ করা, ইন্টারভিউ, ওদের মধ্যে পারস্পরিক রিলেশন সব কিছুই স্নেহা জানতো। না না, আর আমি বলছি শোনো, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটাই ফ্যাক্ট। তাই স্নেহা আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়। অবশ্য আমাদের হাতে তেমন কোনো প্রমাণও নেই, তাই ওদের ওপর কিন্তু কড়া নজর রাখতে হবে। যেভাবেই হোক প্রমাণ কিন্তু জোগাড় করতেই হবে। অভিদা, এর উল্টোটাও হতে পারে। এদের লাভ স্টোরির কথা জেনে কোনো থার্ড পার্টি এর ফায়দা নিতে চাইছে না তো? এমন কিছু ঘটাতে চাইছে যাতে আসল ঘটনাটা আড়াল করে এই প্রেমের বিষয়টা চলতে পারে। ও আচ্ছা। এবং আসল ঘটনাটা সামনে না আসে। স্যার। হ্যাঁ বলুন। স্যার, এইমাত্র একটা চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। সেই দিন যে ট্যাক্সি ড্রাইভারকে আমি দেখেছিলাম, হ্যাঁ, তার নাম, তার ঠিকানা, তার সেই গাড়ির নাম্বার সবটাই ভুয়ো। ওই ঠিকানায় নিত্য বৈরাগী বলে কেউ থাকে না, আর ওই নাম্বারের ট্যাক্সি তার কোনো অস্তিত্বই নেই। কাহিনী মে থোড়া টুইস্ট হ্যায়। আর এই ট্যাক্সি নাম্বারে কোনো অস্তিত্ব নেই? আশ্চর্য। তার মানে ওই লোকটা এই খুনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। কি নাম, কি তার পরিচয়, এটা তো লাখ টাকার প্রশ্ন। এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা কিন্তু অতি ধুরন্ধর। কেসটা কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতম হচ্ছে। এর পেছনে কিন্তু বড় সড়ো একটা ষড়যন্ত্র আছে। সম্ভবত এটা কিন্তু একটা লোকের কাজ নয়, পুরো গ্যাংটাই এর পেছনে রয়েছে। অনেক কিছুই সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রকৃত সত্যটা যে কি তা জানার জন্য আমাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে। স্যার, কুট্টামের কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ, 20 দিন আগে জেল থেকেও ছাড়া পেয়েছে।
20 দিন আগে? হুম, ও মাই গড। আর অ্যাড্রেসটা? অ্যাড্রেসটাও পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। স্যার, ক্রসিং এর মুখে আমি দাঁড়িয়ে আছি, ইমিডিয়েটলি আসুন আপনারা। শিওর 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 শিওর। এই এই ভাই দাঁড়া। আমি হ্যাঁ তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ। ইন্টারভিউ? এত রাত্রে? হুম। স্যার, আবার ইন্টারভিউ? থানায় নিয়ে চলুন। চল থানায়, থানায় চল। লোকটার আসল নাম ভিকু মুর্মু। লোকটা আনন্দপুর বলে একটা জায়গা আছে না, ওখানে ভিক্ষা করে। ওখানকার লোকাল থানা থেকে জানলাম ভিক্ষা করার আগে একটা সময় ওই চুরি টুরিতে বেশ নাম ডাক ছিল। জেলেও কিন্তু অনেক সময় কেটেছে। গুন্ডামির খাতায় লোকটার নামও আছে। আর অতীতে কোনো একটা দাঙ্গায় ছুরি মেরে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফেসেছিল। প্রায় 4-5 বছর জেলও খেটেছে। তবে এখন কি করে জানো, ভিক্ষে করেই সংসার চলে। আর ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না যে কি করে সিরিয়াল কিলারে ঢুকে গেল। লোভ লোভ, লোভে পাপ আর পাপে মৃত্যু। হ্যাঁ হ্যালো, ও আচ্ছা আচ্ছা, সুরজিৎ, হ্যাঁ বলো, কি রেজাল্ট বলো। আচ্ছা তাই নাকি? আগে যে বুলেটগুলো পাঠিয়েছিলাম সেগুলো কি একই রিভলভারে ম্যাচ করেছে? ও করেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি থানায় পাঠিয়ে দাও। পোস্টমর্টম হয়ে গেছে। রেজাল্ট যা বলছে অন্তত 4 ফুট দূর থেকে গুলি করা হয়েছে। আর বুলেটটা ওই একই রিভলভার থেকে বেরিয়েছে। অর্থাৎ ওকে খুন করা হয়েছে, আমরা যা ভেবেছিলাম। একদম 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 ঠিক বলেছে। দেখো, শুধু তাই নয়, আগে যে 3 জন মার্ডার করা হয়েছে তাদের দেহ থেকেও কিন্তু ওই একই বুলেট পাওয়া গেছে। যা তথ্য প্রমাণ আমরা পেয়েছি, বুলেট, ডেড বডির পাশে জুতোর ছাপ, মোবাইল, সিম কার্ড, এ সবই বলছে আগের 3 জনকে মার্ডার করা হয়েছে ওই ভিকু মুর্মু। আচ্ছা, এতে কোনো সন্দেহের কারণ নেই। তাহলে ভিকুকে মারলো কি? দেখো, আমি আরেকটা কথা বলছি, এই ভিকুর তো কোনো শত্রুর অভাব নেই। 3-3টে লোককে খুন করেছে। সুতরাং প্রতিহিংসাবশত কেউ কে খুন করতেই পারে, বা অন্য কিছুও তো হতে পারে। অভি, তোমার কি মনে হয়? আমি ভাবছি অন্য কথা। কি? ভিকু এই 3 জনকে খুন করলো কেন? কারণটা কি? মোটিভটাই বা কি? এটা কিন্তু খুঁজে বের করা সম্ভব নয়। আর যতদিন না পর্যন্ত আমরা এর তথ্য প্রমাণ খুঁজে বের করতে পারছি, ততদিন এই রহস্যের সমাধান করার এই সেই লোক ভিকু মুর্মু ওরফে নিত্য বৈরাগী। দেখে মনে হচ্ছে এটা সুইসাইড কেস। সিমগুলো এর কাছ থেকেই পাওয়া গেছে, আর রিভলভারটা বাঁ হাতে ধরা ছিল, পাওয়া গেছে। তার মানে এই আসল খুনি। প্রবলেম সলভ। যে প্রশ্নগুলো ছিল সেগুলো তো রয়েই গেল, বরং এই একটা খুন কিন্তু 1000টা প্রশ্নের জন্ম দিয়ে গেল। ইউ আর রাইট। দেখুন, মাথার পিছনে চোট রয়েছে, তার মানে গুলি খাওয়ার পর লোকটা এই পাথরের উপর আছড়ে পড়েছে। অথচ দেখুন, হাতে রিভলভারটা একইভাবে ধরা রয়েছে, যেটা কিনা অন্তত 3 হাত দূরে ছিটকে যাওয়ার কথা। অভি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছ? কোনটা? রিভলভারের পজিশনের কথা বলছেন? এক্স্যাক্টলি। দেখো, রিভলভারটা ধরা ছিল লেফট হ্যান্ড, গুলিটা করেছেও বাম দিকে, কিন্তু ওই পজিশনে লেফট হ্যান্ডে ধরে গুলিটা করা অত সহজ ছিল না।
বরং ও রিভলভারটা ডান হাতে নিয়ে যদি গুলি চালাতো অনেক ইজি হতো। তার মানে এটা সুইসাইড কেস নয়, মার্ডার। বোঝাই যাচ্ছে একে খুন করা হয়েছে। এর পেছনেও কোনো বড় মাথা আছে। অর্থাৎ এটা উপলক্ষ মাত্র, প্রবলেম আনসলভড। ও মাই গড। বডিটা ইমিডিয়েটলি পোস্টমর্টমে পাঠিয়ে দিন। ইয়েস স্যার। পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেলে পরিষ্কার বোঝা যাবে যে কেসটা কি, আর আমাদের অনুমান সত্যি। হঠাৎ কি মনে করে মিস্টার অভিরাজ মুখার্জি? আসলে আপনার কাছে না এসে আর থাকতে পারলাম না। কেসটা ক্রমশ জটিল হচ্ছে, তাই আপনার সাহায্যের খুব প্রয়োজন। ও তাই বলুন, সকাল সকাল দলবল নিয়ে আমার বাড়িতে হাজির। বলুন কি উপকার করতে পারি। দেখুন সূর্যকান্তবাবু, আমি যদি খুব ভুল না করি তাহলে এটা বলতে পারি যে আপনি আপনার পার্সোনাল লাইফ নিয়ে ভীষণ পজিটিভ, রাইট? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার প্রথম স্ত্রী সম্পর্কে আপনি কিছু বলবেন? মানে উনি এখন কোথায় আছেন, বা আপনাদের মধ্যে শেষ কি হয়েছিল? দেখুন, প্রথমেই তো আমি বলেছি আমার প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এখন উনি কোথায় আছেন, কি খাচ্ছেন, কোথায় আছেন, কি করে বলবো বলুন তো? ও ইয়েস, তাহলে আপনি বলছেন যে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছিল। তাহলে ডিভোর্স পেপার নিশ্চয়ই আপনার কাছেই আছে। সার্টেনলি, অবশ্যই আছে। আপনি পেপারসগুলো দেখাতে পারবেন? নিশ্চয়ই দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখান। এই মনিকা, পেপারগুলো একটু নিয়ে এসো তো। কোথায় রেখেছো পেপারগুলো? আরে দেখো না, আলমারিতে কোথায় একটা রেখেছি, মনে পড়ছে না, দেখো খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখুন সূর্যকান্তবাবু, শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনিও জানেন আর আমিও জানি যে আপনার প্রথম স্ত্রীর সাথে আপনাদের ডিভোর্সের ঘটনা আদৌ ঘটেনি। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপনার প্রথম স্ত্রী এখন কোথায় আছে? এই ফটো থেকে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমার বউয়ের ডেড বডির ছবি দেখে আপনি কি বলছেন? আমি খুনি? আমি খুন করেছি? দেখুন সূর্যকান্তবাবু, আমি কিন্তু এখনো বলিনি যে খুনটা কে করেছে আর আপনিই করেছেন কিনা। তবে আমি অনুমান করেছিলাম যে আপনার মুখ থেকে এরকম কিছু কথা বেরোবে। ছবিটা দেখে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে এই ঘরটা আপনারই, আর এই খাটটা আপনারই ঘরের খাট, আর যে ডেড বডিটা পড়ে আছে নিশ্চয়ই আপনার স্ত্রী। দেখুন, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি আমার বউকে খুন করিনি। এটা আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ তাই তো, খুনি যদি সহজে তার দোষ স্বীকার করে নেয় তাহলে আমাদের কাজটা কত সহজ হয়ে যায়, তাই না? আসলে মূল গল্পটা হলো, আজ থেকে বেশ কয়েক বছর আগে সূর্যবাবু মনিকা নামে একটি মেয়ের প্রেমে পড়েন, আর ওইদিকে রেস্টুরেন্টে ছিল সূর্যবাবুর স্ত্রীর নামে, কারণ তার বাবা তাকে গিফট করেছিল। সূর্যবাবু ঠিক করেন বউকে পটিয়ে রেস্টুরেন্টটি বিক্রি করে দেবেন, তারপর নিজের বউকে ডিভোর্স দিয়ে মনিকা ম্যাডামকে বিয়ে করবেন। কি আমি ঠিক বলছি তো মিস্টার সূর্যকান্ত বাবু? আপনার এই মন গড়া গল্পের কিছু প্রমাণ আছে? শ্রীবাস্তব, ইয়েস স্যার। ওকে ঘরে নিয়ে এসো। সূর্যকান্তবাবু দেখুন তো, এই যে স্যার। একে চিনতে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি চিনি। এ তো কুট্টিরাম, এ আমার রেস্টুরেন্টে কাজ করতো। এ বিভিন্ন রকমের খাবার, চিকেন বিরিয়ানি সুন্দর বানাতো। ও ইয়েস, আমি ভেবেছিলাম ওকে হয়তো চিনতে পারবেন না, চিনতে পেরেছেন। বাই দ্য ওয়ে,
আপনার কাছে যে ব্ল্যাকমেলিং ইমেলসগুলো আসতো সে এই কোডটি আমি আপনাকে পাঠাবো। হ্যাঁ, এসব ঘটেছে একটা ছোট্ট ভুলের কারণে। এটাকে আপনার দুর্ভাগ্যও বলতে পারেন। সেই সময় আপনি রেগে গিয়ে রেস্টুরেন্টের স্টাফেদের বেতন দেওয়া বন্ধ করে দিলেন। আপনি এবং মনিকা দেবী যখন আপনার বউকে খুন করে লুকোচ্ছেন, ঠিক ওই দিনে ওই 5 জন বাবুর্চি তাদের বেতন নেওয়ার জন্য আপনার বাড়িতে আসে। বাইরে দারোয়ানের সাথে তাদের বচসা শুরু হয়। সম্ভবত আপনার মতো দিনটি ওর খুব খারাপ ছিল। আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় কারোর সাথে ওর ঝগড়া হাতাহাতি শুরু হয়, আর ও রেগে গিয়ে তাকে চাকু চালিয়ে দেয়। ব্যাস, পুলিশ তাকে ধরে ফেলে আর 5 বছরের জেল হয়। ঠিক 20 দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে ও সেই সমস্ত ফটোগুলো প্রিন্ট আউট করে সূর্যকান্ত বাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। কিন্তু সূর্যকান্ত বাবু একটা বিষয়ে নিশ্চিত ছিলেন যে ওই ব্ল্যাকমেলার ওই 5 জনের মধ্যে কেউ হবে। কেননা যেদিন উনি ওনার স্ত্রীকে খুন করেছিলেন সেই দিন ওই 5 জন বাবুর্চি ছাড়া ওনার বাড়িতে আর কেউ আসেনি। তাই ওই ছবিগুলো উদ্ধারের জন্য সূর্যকান্ত বাবু একটা প্ল্যান বানান। সেই প্ল্যান অনুযায়ী নিউজ পেপারে অ্যাড দেন। সেই অ্যাডের সুবাদে প্রচুর লোক অ্যাপ্লাই করতে থাকে, যার মধ্যে ওই 5 জন বাবুর্চি ছিল। দুবাইতে চাকরি, প্রচুর টাকার বেতনও ছিল। তারপর সূর্যবাবু এক এক করে তার কাজ করা শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো একটাই, নিজের হাতে খুন করাটা রিস্ক। তাই উনি একটা অভিনব উপায় বের করলেন। কিন্তু সূর্যবাবুর উদ্দেশ্য ছিল যে নিজের কার্যসিদ্ধির পর ভিকু মুর্মুকে মেরে ফেলবেন। সাপও মরল, অথচ লাঠিও ভাঙল না। সত্যি কি অসাধারণ প্ল্যান! শেষমেশ পুলিশের তৎপরতায় আর ভিকু মুর্মুর নির্বুদ্ধিতার কারণে আপনার মাস্টার প্ল্যান ব্যর্থ হলো মিস্টার সূর্যকান্ত বাবু। সুতরাং সূর্যবাবু হলেন প্রকৃত খুনি। তাই স্যার, খুনিও আপনার সামনে আর ব্ল্যাকমেলার কুট্টিরামও আপনার সামনে। আমার ডিউটি শেষ আর আপনার ডিউটি শুরু। সূর্যকান্ত বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট।